Asian Radio 90.8 FM. তুমি আসবার পর ঘরময় জামনা জুড়ে পর্দা নামলো, নিভু নিভু ডিম লাইট জ্বললো। তুমি আসবার পর রোজ রাতে ঝুল বারান্দার টেবিল চেয়ারের সবুজ ছায়া আর মিনি সিগারেটে গল্প বেড়ে চলছে তুমি আসবার পর। হ্যাঁ, তুমি আসবার পর অনেক কিছুই হয়েছে এই সময়টাতে। আর তুমি আসবার পর জীবনে অনেক পরিবর্তন এসেছে সময়ের হিসেব নিকেশ। আর সেই সময়টা হিসেব নিকেশ করতে গিয়ে আজকে কিন্তু 9:15 হয়ে গেল, 15 মিনিট লেট অলরেডি। ওয়ালিদ তোমাদের সাথে রয়েছে এবং কথা দিয়েছিল শুক্রবার হাজির হবে, এবং অনেকে আমার সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কের মাধ্যমে জেনেছো যে আমি আজকে থাকবো তোমাদের সাথে। এবং আজকে বিশেষ একটা অনুষ্ঠানে একজন অনারেবল গেস্ট আমাদের সাথে রয়েছেন, বাংলাদেশে যিনি আজকে আমাদের অতিথি, তাকে নিয়ে আমি থাকবো, ডক্টর বীণা বিশ্বাস। আমি শুরুতে তাকে ওয়েলকাম করবো। হ্যালো। হ্যালো, হাই। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। তো ওয়েলকাম টু বাংলাদেশ। থ্যাংক ইউ। এবং বাংলাদেশের কথা তো আপনারা অনেক বলেন আপনাদের লেখায় কথায় সবকিছু। তো প্রথমবার এসেছেন আপনি বাংলাদেশে? হ্যাঁ, প্রথমবার এসেছি। কিন্তু আপনি বাংলা বলছেন? হ্যাঁ, আমি বাঙালি। ওকে, আমি আজকে এমন একজন বাঙালিকে নিয়ে এসেছি যিনি আমাদের বাংলাদেশে থাকেন না, তিনি সুদূর দিল্লিতে থাকেন ভারতের। সেখান থেকে তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে অনেকগুলো কারণে এসেছেন, বাট তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমাদের ভাষার মাসে যে বইমেলাটি হয় আমাদের দেশে, সেই বইমেলাটা দেখবার জন্য তিনি এসেছেন। পাশাপাশি আরও কিছু উপলক্ষ রয়েছে, আমার সামনে আরও কয়েকজন উপস্থিত রয়েছেন, আমি তাদের কাছে একটু যাব। আমি প্রথমে ওয়েলকাম করছি আহসান হাবিব স্যারকে। হ্যালো স্যার। হ্যালো স্যার, কেমন আছেন আপনি? হ্যালো ভালো আছেন। তো আপনাকে স্বাগতম জানালাম, এবং কারণটা এখন বলবো না। তার পাশে আরেকজন আছেন, তাকে আগে ইন্ট্রোডিউস করি। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছে আমাদের সাব্বির স্যার আমাদের সাথে রয়েছেন, এবং দুজন স্যারকে আমি নিয়ে একজন ম্যাডামকে নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, কারণ তিনজনেরই বই রয়েছে, তারা লেখালেখি করেন, এবং সেই লেখালেখি নিয়ে আজকে 21-এর বইমেলা নিয়ে গল্প হবে। পাশাপাশি গল্প হবে আমাদের আজকে যিনি গেস্ট, স্পেশালি তাকে ঘিরে আমি পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি, এবং সেই প্রসঙ্গে আমি যাব। তো বাংলাদেশে কেন এলেন, যদি একটু সরাসরি প্রশ্ন করি। বইমেলা তো একটা উপলক্ষ, কিন্তু সেই বইমেলা তো এর আগেও হয়েছে, 10 বছর আগে হয়েছে, 5 বছর আগেও হয়েছে, এতদিন আসা হলো না, এই বছরই আসতে হলো। এই বছর আসতে পারলাম। আচ্ছা, সেই সুযোগটা কিভাবে হলো? সেই সুযোগ ওই ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং, তারপরে এরা সবাই এই হাবিব, আহসান হাবিব এবং আরও বন্ধুরা সবাই মিলে ডাকলো, ইনভাইট করলো। তারপরে আমি ভাবলাম, আমার ইচ্ছেও ছিল, বহুদিনের ইচ্ছে ছিল যে বাংলাদেশ আসবো। আই ওয়ান্টেড টু সি, আমার দেখার ইচ্ছে ছিল যে কি অ্যাকচুয়ালি কোথায় আমরা আলাদা বা কোথায় আমরা এক। সেই জায়গাটা এখন দেখার তো যাচ্ছে। হ্যাঁ, অত আসলে খুব কম সময়ের জন্য এসেছি, তবে আমার মনে হচ্ছে আবার আসতে হবে। ওকে, আমি একটু গল্পের শুরুতে যেতে চাই। তো স্যার, আমাদের বীণা বিশ্বাস, যিনি আমাদের আজকের অতিথি, আমাদের গেস্ট, তার কথা আমরা অনেকেই জানি না, লিসেনারদের একটু জানাবো। তার আগে জানাবো যে আপনি ওনাকে যে ইনভাইট করলেন, সেটা কিভাবে সম্ভব হলো? উনি তো এত বছর আসতে পারেননি, তো আমি জানি যতটুকু এর মধ্যে আপনার একটা সংযোগ ছিল। ধন্যবাদ বলে, ধন্যবাদ ডক্টর বীণা বিশ্বাস। আমরা ভীষণ খুশি, আমরা আনন্দিত, আমরা গর্বিত ডক্টর বীণা বিশ্বাসকে আমাদের মাঝে পেয়ে। সত্যিই আমি অভিভূত যে ডক্টর বীণা বিশ্বাস আমার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে এসছে, বইমেলাতে এসছে, সে বাংলায় কথা বলছে, সে বইমেলাতে গিয়েছে, বইমেলাতে যেয়ে সে বই কিনেছে, সে বইয়ের মোড়ক উন্মোচনে সে ছিল। সব কিছু আসলে সম্ভব হয়েছিল ডক্টর বীণা বিশ্বাসের আন্তরিকতা, বাংলা ভাষার প্রতি, বাংলা ভাষাভাষীদের প্রতি তার যে মমত্ববোধ, তার যে টান, তার যে আগ্রহ, সেটার জন্য। আসলে আমি সোশ্যাল মিডিয়াতে তার সাথে কানেক্টেড ছিলাম বেশ কয়েক বছর ধরে, কিন্তু তাকে ওইভাবে কখনো অ্যাজ এ রাইটার আমি তাকে তার দু একটা ছবি আমি দেখেছি, দু একটা বইয়ের মোড়ক উন্মোচনে তার কিছু কমেন্টস, সেগুলো দেখেই। রিসেন্ট আমি তার বইয়ের একটা টেগোরস হিরোইন বলে একটা লার্জ একটা বইয়ের, আমি সেটা সেকেন্ড এডিশন দেখে আমি একটা পেপারসে কাজ করতে যেয়ে তখন আমি তাকে নক করি, ফেসবুকে ইনবক্স করি যে আমি যদি এই বইটা পেতে চাই, বাংলাদেশ থেকে আমার পাওয়া সম্ভব না, আমি কলকাতাতে আসবো কিছুদিনের মধ্যে, এখন তুমি যদি তোমার পাবলিশারকে একটু অ্যাড্রেসটা দাও।
তাহলে আমি কলকাতাতে যেয়ে কিনে নিতে পারি বা কলকাতায় পাবো কিনা। তখন উনি আমাকে পরদিন রিপ্লাই দেন যে আমি দিব, আমি তোমাকে পাঠাবো। এভাবেই তার সাথে কথা এগোতে যে পরে আমি তাকে তার আগ্রহ জানতে পেরে আমি বইমেলাতে আসবার কথা, তার বইয়ের নিয়ে এগুলোর কথা বলতে, সশরীরে এসে আমন্ত্রণ জানানোর একটা কথা বললে সে এক কথাতেই সে রাজি হয়ে যায়। এবং ওনার রাজি দেখে মানে আমার অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যে মানে এত বড় একটা মানুষ সে আসতে যাচ্ছেন, তার জন্য মানে আমি যৎসামান্য যতটুকুভাবে যাওয়াভাবে আমি চেষ্টা করেছি আমি করবার জন্য। সেও অনেক অনেক সীমাবদ্ধতা, অনেক ব্যস্ততা পেরিয়ে সে যে এসছেন আজ এই আমাদের সাথে, আমাদের মাঝে কয়েকটা দিন ছিলেন, উনি চলে যাবেন কাল। তো এভাবেই আসলে ডক্টর বীণা বিশ্বাসকে আসলে তার আন্তরিকতা না থাকলে হয়তো তাকে পেতাম না। এত ব্যস্ত মানুষ, উনি অথার, উনি পাবলিশার, উনি ইউনিভার্সিটিতে পড়ান। তো সব মিলিয়ে ডক্টর বীণাকে আমরা পেয়েছি, সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ডক্টর বীণাকে। ওকে, আমি আমার লিসেনারদেরকে একটু বলতে চাই, আমাদের আজকে যিনি গেস্ট ডক্টর বীণা বিশ্বাস, তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণা করছেন। তার লিখিত যেসব নারী চরিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেক ধরনের কাজ করেছে। ট্যাগরের উপরে কাজ আমি প্রথম থেকেই করছি। আমার এমফিল থিসিসটাকে আমি আরো বড় করে আরো বেশি রিসার্চ করে ট্যাগরস হিরোইন্স বলে যে বইটি আমার সামনে রয়েছে সেটা তৈরি করছি। ওকে, আমি সে প্রসঙ্গে আবারও যাব। এখন আমরা গানে যাব। গানে যাওয়ার আগে আমি আরেকজনকে একটু পরিচিত করতে চাই। যে দুজনকে আমি স্যার বলছি, তাদের কিন্তু লেখা আজকে একটা বই বের হয়েছে এবং তার পিনের কবিতা, সেটা নিয়ে একটু শুনতে চাই সাব্বি স্যারের কাছে। এস.এম. সাব্বি হোসেন, এক পিঠে আমি দেখতে পাচ্ছি ওনার নামটা লেখা, আবার তার পিনের কবিতা লেখা আরেক পিঠে আহসান ইমান, মানে আমাদের আজকে যে আহসান স্যার রয়েছেন তার বই। সো একই মলাটে দুটো বই, এটার কনসেপ্টটা কিভাবে হলো স্যার, একটু যদি শেয়ার করেন। এটা কবিতা লেখার অভ্যাসটা আগে থেকেই ছিল, তবে পাবলিশ করার চিন্তাভাবনাটা খুব একটা ছিল না। একদিন কিছুদিন আগে স্যার উনি একদিন বললেন যে দুইজন মিলে একটা বই করা যায় কিনা, বেশ কিছু কবিতা আমাদের জমা হয়েছে, এগুলো মিলিয়ে একটা পাবলিকেশন বই, যেহেতু বইমেলা চলছে এখানে আনা যায় কিনা। তো সেই দিন থেকেই আমাদের এই উদ্যোগের শুরু। তো সেখান থেকেই আমাদের কবিতাগুলো যাচাই বাছাই করে যে কবিতাগুলো ছিল সেগুলোকে এক মলাটের মধ্যে বন্দি করার যে চিন্তাভাবনাটা ছিল সেটাকে রূপ দেওয়া। এই তো নাসির আহমেদ নাসিরের যে বইটা আপনি ট্রান্সলেট করেছেন, সেটা যে কিভাবে এতদূর পৌঁছলো, এবং এটা সম্ভবত আপনার প্রথম বই ছিল। ট্রান্সলেশনের প্রথম বই, আর এটা উর্দু থেকে ট্রান্সলেট করেছি আমি। উনি আমাকে রোমান উর্দুতে পুরো স্ক্রিপ্টটা দিয়েছিলেন আর আমি তারপর ট্রান্সলেট করেছি। আর এটা এর আগে কি আপনি উর্দু ভাষা জানতেন? আমি উর্দু ভাষা ফর্মালি কোনো ট্রেনিং নিইনি, কিন্তু বাই ডিফল্ট দিল্লি বর্ন, তাই জন্য কিছুটা তো আয়ত্তে ছিলই। আচ্ছা, ভিন্ন একটা ভাষার বইকে শিখে বুঝে তারপরে আবার আমি ওখানে মৌলানা আজাদ ইউনিভার্সিটি থেকে হায়দ্রাবাদে ওদের সঙ্গে অনেক আমি গিয়ে ওরা আমার ওখানে অনেক বন্ধু আছে, তারাও অনেক হেল্প করেছে এই বইটা বানাতে, ট্রান্সলেট করতে। ওকে, আমরা ট্রান্সলেট নিয়ে কথা বলবো, বাট তার আগে একটা গানে যাব। আর বন্ধুদেরকে বলতে চাই যারা আমাদের সাথে জয়েন করতে চাও, সোশ্যাল মিডিয়াতে তো আমার পেজগুলোতে তোমরা দেখেছো, আমি বলেছি, তারপর একটু বলছি যারা এসএমএস করতে চাও, খুব সিম্পল, তোমার মোবাইলের এসএমএস অপশনে যাও, গিয়ে লিখে ফেলো AR স্পেস তোমার নেম স্পেস লোকেশন, পাঠিয়ে দাও 2323 নম্বরে। আবার বলছি, মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে AR, অর্থাৎ এশিয়ান রেডিওর শর্টকট AR স্পেস তোমার নেম স্পেস লোকেশন, তারপর যে কথা তুমি জানাতে চাও সেটা লিখে পাঠিয়ে দেবে 2323 নম্বরে। আর একদম শুরুতে যে গানটা প্লে করবো আমাদের আজকের গেস্টের অনেক প্রিয় একটা গান, হৃদ মাঝারে রাখিব, এবং আমরাও আমাদের হৃদয়ের মাঝারে ওনাকে রাখতে চাই। তার আগে আরও কিছু কথা জানবার বাকি আছে। যারা এরকম আমাদের সাহিত্যপ্রেমী রয়েছে শুনতে থাকো এশিয়ান রেডিও। আমরা ফিরছি একটু পর। 90.8 FM আরও একবার স্বাগতম। শুনছো বন্ধুরা ওয়ালিদকে, এবং আজকের ওয়ালিদের সাথে এই আড্ডাতে কিন্তু আমাদের অনেকগুলো গেস্ট রয়েছে এবং সেই গেস্টদের নিয়ে কথা বলতে বলেছিলাম। আড্ডা উইথ ওয়ালিদে স্বাগতম যেহেতু জানালাম,
ঠিক 31 মিনিট হয়ে গেল। আর আমি এখন দেরি করবো না, আমি আবার আমার গেস্টের কাছে চলে যাব, তার কথা শুনবো। তো লেখালেখি নিয়ে যেহেতু কথা হচ্ছিল, আমার অনেক লিসেনাররা হয়তো জানতে চাইবে যে আপনি কি লিখেন। ট্রান্সলেশন তো লিখছেনই, মৌলিক লেখা বা কি কি লিখেন? আমি নিজের লেখা বলতে মৌলিক লেখা যেটা বলছো, আমি শর্ট স্টোরিজই লিখেছি প্রথমে। আর আমার দুটো শর্ট স্টোরি কালেকশন আছে। আর তারপরে আমি দুটো একাডেমিক বই লিখেছি, তার মধ্যে একটা টেবল হিরোইন আর একটা মাহির দত্তানির উপরে কাজ করেছি, সেইটা মার্কেটে আছে। আর বলতে পারো আমার রাইটিং ক্যারিয়ার কিন্তু শুরু হয়েছে টেগরকে ট্রান্সলেট করে। আচ্ছা, একটা অদ্ভুত ইচ্ছে ছিল মনে যে টেগরকে ইংলিশে ট্রান্সলেট করবো, কারণ সবসময় অনেক রকম চর্চা শুনেছি যে গীতাঞ্জলি ভালো ট্রান্সলেশন হয়নি, নানান রকম। আর ওনার গানগুলো শুনে ট্রান্সলেট করতে ইচ্ছে হয়েছে, তাই জন্য অনেক গানও ট্রান্সলেট করেছি, ওনার অনেক পোয়েমস করেছি ট্রান্সলেট। আর লেখার মধ্যে এখনও আমার কাছে, আমি এখনও বড় ফিকশন লিখিনি, শর্ট ফিকশনস লিখেছি। বড় ফিকশন আমার একটা পাণ্ডুলিপি অলমোস্ট রেডি, সেটা আমার ডকুমেন্টারি ফিকশন, সেটা আমার ট্রাভেল মেমোয়ার হবে। তার মধ্যে অনেক ইস্যুসকে আমি হ্যান্ডেল করছি, হোপফুলি পারবো। আচ্ছা, তো এর মাঝে কবিতা কিংবা অন্য কিছু লেখা হচ্ছে? হ্যাঁ, আমার দুটো কালেকশনস অফ পোয়েট্রি আছে, অ্যান্থোলজি। আমার সামনে তাহলে তিনজন কবি আজকে। দুজন তো অলরেডি বসে আছেন, যাদের হাতে কবিতার বইও রয়েছে। কবিতার বইয়ের নামটা একটু বন্ধুদের বলতে চাই। এবারে বইমেলাতে প্রকাশিত হয়েছে তার তিনের কবিতা, আহসান ইমান এবং এস.এম. সাব্বির হোসেনের লেখা। প্রচ্ছদ করেছেন বিপ্লব হোসেন। এছাড়াও তার তিনের কবিতায় প্রকাশক হিসেবে রয়েছে সাম্প্রতিক প্রকাশনী 174 নম্বর স্টল, 174 নম্বর স্টল। এবং বইয়ের মূল্য খুবই কম, যা দেখতে পাচ্ছি খুব সহজেই কেনা যাবে। সো যারা কিনতে চাও তারা কিছু কিনতে পারো। আমরা সেই কবিতাগুলো শুনতে চাই স্যারদের মুখে। বাট তার আগে আমরা আজকে আমার পাশে যে কবি রয়েছেন, এমনিতেই আমাদের দেশে মহিলাদের নিয়ে একটু কাজ খুব বেশি করা হয় না, যদি একদম ডিরেক্টলি বলি। মহিলা লেখক কিংবা উপস্থাপক বলি কিংবা যাই বলি, সব ক্ষেত্রেই দেখা যায় একটা পার্সেন্টেজের হারটা কম। তো সেখানে আমাদের আজকের যেহেতু দূর দেশ থেকে আমাদের একজন গেস্ট এসেছেন এবং যিনি দুর্দান্ত লিখছেন, তার কাছ থেকে একটা কবিতা তো শুনতেই হয়। আচ্ছা, আমি কিন্তু ইংলিশেই কবিতা লিখি। হ্যাঁ, আমি অবশ্যই। নিজে যা লিখি তা ইংলিশেই লিখি, কিন্তু ট্রান্সলেশনে আমি করতে পারি, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আমি খুব ইজিলি করতে পারি। Okay, আমরা একটা ছোট্ট কবিতা শুনতে চাই আপনার কাছে, আপনার লেখা নিজস্ব হ্যাঁ, একটা আমার কবিতা। নিজস্ব কবিতা। আর বন্ধুরা, তোমরা যারা এসএমএস করতে চাও আমাকে কিন্তু এসএমএস পাঠিয়ে দাও। রয়েছে 2323 নম্বরটি খোলা তোমাদের জন্য। লিখবে AR স্পেস নেম স্পেস লোকেশন পাঠিয়ে দাও। আরাফাত এসএমএস করেছে, উস পাখি গানটা প্লে করো। আচ্ছা, সুমি রয়েছে, সুনয়না পাবনা থেকে রয়েছে, আরেকটা ছেলে, অনেক রয়েছে প্রভা। ওকে, সবার নামগুলো পড়ে দিলাম, আমি এসএমএস এ যাবো, বাট এখন আমরা কবিতাটি শুনবো। Changing love. Love is now only words. There is no more desire, no rush, but the need to love. No joy in our hearts, no wonder in our eyes. Why doesn't love stay youthful forever? Why does it perish? This world has crumpled and a new has arisen. The end fell on us steadily, and the death came from within. Love is no more love. দারুণ। তো আমাদের যেসব বন্ধুরা শুনছে, আমি তাদের জন্য যদি ভাবার্থটা একটু বলি খুব সংক্ষেপে, যে কবিতার মূল থিমটা যদি একটু এই share করেন। আমাদের নানান রকম ঝামেলায় যে মানুষের মধ্যে থেকে আমরা, এটা লাভ মানে শুধু এক মেল ফিমেলের মধ্যেই না, এটা লাভ ফর এভরিবডি, ইভেন ইট ক্যান বি অ্যানিমাল লাভ। তো এই যে লাভটা হারিয়ে যাচ্ছে, লাভটা ডেথ অফ লাভ, সেটা নিয়ে এই কবিতাটা। তো লাভ তো হারিয়ে যাচ্ছে না আমার মনে হয়। এই যে এত সুন্দর আপনি দূর দেশ থেকে চলে এলেন, দিল্লি তো অনেক দূর, তাই তো সেটাকে সেখান ধরে রাখার থেকে- জন্যই কবিতাটা, যাতে হারিয়ে দিতে দিচ্ছি না, আমরা হারাতে Okay. পারি না।
সেটাই তো আজকে আপনার কবিতা লেখার কথা তো শুনলাম, তো এই যে নতুন দুজন কবির আপনি বই আজকে মনোর উন্মোচন করলেন, যদিও তারা লেখালেখিতে নতুন না, মানে প্রকাশনা হিসেবে আজকে আমি নতুন বলছি, যে নতুন তরতাজা একটা বই বের হয়েছে তারবিনের কবিতা। তো সেই কবিদের নিয়ে মডার্ন, আমি যেটা ওদের কবিতাগুলো পড়ে যা বুঝতে পারলাম, খুব মডার্ন, খুব সিম্পল, বিশেষ মাথা ঘামাতে হয় না, কিন্তু ভীষণ ডিপ। এর মধ্যে অনেক মানে দুঃখ বেদনা সবকিছু লুকিয়ে আছে, কিন্তু অন দ্য হোল যেটা ওরা দে আর ট্রাইং টু পুট অন, সেটা হলো সবকিছু ঠিক আছে। বুঝতে পারলেন? মানে লেখার জায়গাটা ঠিক আছে না, মানে ওরাই দুনিয়ার কাছে সবকিছু বলছে যে এইটা হলো আমার, ওটা হলো, এ হারালো, ও হারিয়ে গেল, ওকে ফিরে পেলাম। এইসবের মধ্যেও ওরা যে লাস্টে যে একটা আমি যে মেসেজটা পেলাম সেটা হলো ভালোবাসার। আলটিমেটলি উই অল আর লাভার্স। ওকে, আমি একটু কবিদের কাছে আবার যেতে চাই। তারপিনের কবিতা কেন রাখা হলো নামটা? ছোট্ট একটা মজার গল্প, সেটা আমরা সাবিসারের মুখ থেকে শুনি, ফেসবুক থেকে। আমরা যখন ঠিক করলাম যে আমরা কবিতার একটা কালেকশন বের করবো, এখানে আমার 15টা কবিতা, হাসান ভাইয়ের 14টা কবিতা আছে, তো তখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে যে নাম কি হবে। তো নাম দিতে গেলে থিমটা কিন্তু মাথায় রাখতে হয়, যে দুইজনের কবিতার থিম মিলিয়ে একটা নাম দিতে হবে। তো তখন দেখা গেলো আমার কবিতাগুলো আমার কাছে একরকম মনে হয়, আহসান ভাইয়ের কবিতাগুলো আমার কাছে আরেক রকম মনে হয়, একটু ডিফারেন্ট মনে হয়েছে, লেখার স্টাইলটাও বলবো একটু ডিফারেন্ট মনে হয়েছে। স্বাভাবিকভাবে এগুলোকে তাহলে কম্বাইন করে কি একটা নাম দেওয়া যায়, এইটা ভাবার সময় মাথায় যেটা আসলো যে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা, যেটার ভেতরে মিনিংটা লুকিয়ে থাকবে। তখন নামটা আমি প্রপোজ করলাম যে তারপিনের কবিতা দেওয়া যায় কিনা। তো তাহলে তারপিনটা আসলে কেন আসছে? তারপিনটা এমন একটা জিনিস, এটা একটা ফ্লুইড আর কি, যেটা তেল হতে পারে, যেটা রং হতে পারে। তো এটাকে পাওয়ার জন্য এটাকে তাপন প্রক্রিয়ার মাধ্যমে এটা পিউরিফাই করা হয়, কখনো ঠান্ডা করতে হয়, কখনো গরম করতে হয়, এভাবে বেশ জটিল প্রক্রিয়াটা। তো আমার যেটা মনে হয়েছে, আমাদের যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো আসার আগ দিয়ে এই ফেজটা পার করে আসতে হয়েছে, যেগুলোকে ঘষে মেজে বেশ কষ্টসাধ্য উপায়ে এখনকার রূপটা দাঁড়িয়েছে, সেটা দুজনের কবিতায়। সেই কারণে আমার মনে হয় যে নামটা এরকম দিয়েছি, আমরা দুজন মিলেই, দুজনের সিদ্ধান্তেই। বেশ প্রসেস করা একটা কবিতা বোঝা যাচ্ছে। তো সেই কবিতাগুলো যারা শুনতে চাও কিংবা যারা পড়তে চাও তাদেরকে একটু বই কিনতে হবে, এবং বইটা তো পাওয়া যাবে 174 নম্বর স্টলে। রয়েছেন বিনা বিশ্বাস, তার কাছে আরো কিছু জানবার রয়েছে। তো আমি আপনার নোবেল প্রাইজ নিয়ে যে আপনার প্রসঙ্গটা, সেটা নিয়ে একটু বন্ধুদের জানাতে চাই। আমি যে কবির কবিতাগুলো ট্রান্সলেট করেছি উর্দু থেকে ইংলিশে, তিনি খুব বিখ্যাত কবি পাকিস্তানের, নাসির আহমেদ নাসির স্যার। ওনার কবিতা যে সংগ্রহটি হয়েছে অ্যান্থোলজি, সেটি নোবেলের জন্য নমিনেট হয়েছিল 2014। আচ্ছা, আর এই ট্রান্সলেশনের পাশাপাশি আরো অনেক কিছু লিখছেন। আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে ইচ্ছে করছে, হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যে লেখার অনেক রকম জায়গা রয়েছে, নারী চরিত্রগুলোকে আপনি একত্রিত করেছেন বা সেগুলো নিয়ে স্টাডি করছেন, এটার কারণটা কি? তার তো গান ছিল, আরো অনেক কিছুই ছিল, তিনি অনেকগুলো শাখা প্রশাখা নিয়ে কাজ করেছেন। ফ্যাসিনেটিং, টেগোরের যে হিরোইনস তারা ফ্যাসিনেটিং। আমি শেক্সপিয়ার পড়েছি, শেক্সপিয়ারের প্লেজের মধ্যে আমি যেমন খুব ডেয়ারিংলি বলেছি আমার বইয়ের মধ্যে যে শেক্সপিয়ারস হিরোইনস ওয়ার অ্যাডভেঞ্চারাস, আর আমাদের রবীন্দ্রনাথের হিরোইনসরা অ্যাডভেঞ্চারাস প্লাস রেকার্স। তো অলওয়েজ অ্যাট্রাক্ট করেছে। তো সেখানে ফেমিনিজমের একটা ব্যাপার কি কাজ করেছে? সবসময় করেছে কাজ, কারণ আপনি ডিরেক্ট ফিমেলদের কাজ করছেন। শরৎচন্দ্রের নায়িকারা বা মহিলা চরিত্রদেরকে নিয়ে আমরা বেশি ভাবি না, কারণ তারা খুব সিম্পল, ঘরোয়া। আর যারা ভেঙেছে এই
ব্যারিয়ার্স প্রথাটাকে ভেঙেছে। প্রথা ভেঙেছে, ব্যারিয়ার্স গুলো ভেঙে বেরিয়েছে, তাদেরকে আমরা খুব বেশি শরৎচন্দ্রের লিটারেচারে মনে পড়ে না না, সেখানে শুধু কিন্তু রবীন্দ্রনাথের আছে। সুতরাং আমরা খুব খুব তাড়াতাড়ি মানে উই আর ইন ইউনিসন ইন আওয়ার থটস। রবীন্দ্রনাথের মহিলারা খুব সফিস্টিকেটেড, তারা প্রোগ্রেসিভ, তারা পছন্দ করে না যে তাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করুক বা তাদেরকে ব্যবহার করা হোক তারা একটু as a প্রতিবাদী। commodity। প্রতিবাদী। সাহসী এবং সেই জায়গাটা সাহসী। রয়েছে। তো আপনার বেড়ে ওঠাটা একটু শুনতে চাই, আর হঠাৎ করে এদিকে যেহেতু আগ্রহ আমি দিল্লিতে জন্মেছি, নতুন দিল্লি। আমার বাবা বহু বছর আগে, বাবা রাজশাহীতে ছিলেন, বা রাজশাহীতে বা আমার বাবার জন্ম, মার জন্ম পাবনা, শ্বশুর বাড়ি ঢাকা। আর বলতে পারো আমার হাজবেন্ড যিনি, তিনি লখনৌতে বড় হয়েছেন কিন্তু জন্মেছেন ঢাকাতেই। সবাই তো ঢাকা, বাংলাদেশ, রাজশাহী সব মিলিয়ে পাবনা, আপনি শুধু বাইরে ছিলেন, ওখানে বড় হয়েছে। ওখানেই বড় হয়েছে। ওখানে বড় হয়ে দিল্লির মতো জায়গাতে বাংলা ভাষা তো এরকম না, দিল্লিতে এতটা প্রচুর, প্রচলিত। না ভুল বলছেন, দিল্লিতে প্রচুর বাংলা স্কুল আছে এবং দিল্লি ইউনিভার্সিটিতে বাংলা ইজ এ সাবজেক্ট। এমএ পর্যন্ত করা যায়, তারপরে পিএইচডিও শুরু হয়ে গেছে। তো সেখানে তো আপনি দিল্লির আরো অনেক কিছু নিয়ে কাজ করতে পারতেন। বাংলা ভাষাটা তো আমাদের এখানে রয়েছে, মাতৃভাষা, মাতৃভাষা। মাতৃভাষা যাবে কোথায়? ওকে, আমাদের মাতৃভাষা যেহেতু আমাদের বাংলার অনেক পছন্দের গান রয়েছে, অনেক কিছু রয়েছে আমাদের এখানে। আমি আপনাকে আমাদের একটা গান ডেডিকেট করতে চাই, আমাদের বাংলাদেশের গান এবং আমাদের নিজস্ব গান। তো এই গানটা আপনাকে শোনাবো আমি আমাদের পক্ষ থেকে। বিনা বিশ্বাসকে ডেডিকেট করছি। দেন আমি আবারও ফিরে আসবো, বন্ধুরা শুনতে থাকো, এবং ফিরে এসে আমি আমাদের কবিদের সাথে কথা বলবো। আমাদের আজকে যারা গেস্ট রয়েছেন, আহসান ইমান রয়েছেন, এস এম সাব্বির হোসেন, স্পেশালি রয়েছেন বিনা বিশ্বাস, তিনজনকে নিয়ে আবার কথা হবে। চমৎকার একটা গান রয়েছে অর্ণবের কণ্ঠে, সোনার ময়না পাখি। শুনতে থাকো, এসএমএস করতে থাকো 2323 নম্বরে, AR স্পেস নেম স্পেস লোকেশন, তারপর পাঠিয়ে দাও। ওয়ালিদ রয়েছি, শুনতে থাকো। শুনে বুঝতে পারছো ওয়ালিদ রয়েছে, এবং অর্ণবের গানটা দিয়ে আমি আবারও ব্যাক করলাম। এবং আমি আসলে সেটাই বলতে চাই, মাঝে মাঝে তবে দেখা হয়, তারপরে কি দেখা পাই না। কারণ এমন একজন মানুষ আমাদের সাথে রয়েছেন যিনি এই প্রথমবার মতো আমাদের সাথে হাজির হয়েছেন বাংলাদেশে, এবং মাঝে মাঝে তার দেখা পাওয়া যাবে যদি তার বইগুলো আমাদের সাথে থাকে। এবং মাঝে মাঝে সেই দেখা পাওয়া একজন রমণীকে আমি নিয়ে এসেছি আজকে আমাদের এখানে, যিনি তার লেখার মাধ্যমে সময়ের উপর দিয়ে যাত্রা করে যাচ্ছেন, এবং সেই সময় ভেসে ভেসে আমাদের মনে কত বছর থাকবেন আমি জানি না, কিন্তু আমাদের এখনো যিনি 100 বর্ষ বেঁচে আছেন, সেই রবীন্দ্রনাথকে নিয়ে তার অনেক লেখা রয়েছে। আজকে আমরা সেই গল্পগুলো শুনছি, তার বইগুলো নিয়ে কথা হচ্ছে। স্পেশালি আমি রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানতে চাই, পার্সোনালি রবীন্দ্রনাথকে আপনি কিভাবে দেখেন, ডক্টর বিনা বিশ্বাস? অনেক ডিফিকাল্ট কোশ্চেন। না, আপনি প্রচুর স্টাডি করছেন তাকে নিয়ে, তার ব্যাকগ্রাউন্ড। রবীন্দ্রনাথকে তো আমরা বাঙালিরা ভগবানের মতনই পুজো করি। বাড়িতে, ঘরে, আমাদের দিল্লিতে বেড়ে ওঠা, তার মধ্যেও আমাদের ঘরে দেয়ালে রবীন্দ্রনাথের ফটো ফ্রেম থাকতোই, সবসময় থেকেছে। সুতরাং আমরা রবীন্দ্রনাথকে একেবারে ভগবানের পর্যায়ে রাখি। ওকে, আমি একটু জানতে চাই আমাদের এই বইগুলো আমরা কিভাবে পাবো, যেহেতু এত সুন্দর বইয়ের কথা হচ্ছে। আমার সব বই amazon.com এ অ্যাভেলেবল, ওখানে বিনা বিশ্বাস সার্চ করলেই সব বইগুলো দেখা যায়। আচ্ছা, আমি একটু আপনার বইয়ের নামগুলো একটু জানতে চাইবো, সবগুলো বইয়ের নাম, সেই বইগুলোর টপিকগুলো একটু জানতে চাইবো, এই পর্যন্ত রিলিজ যেগুলো হয়েছে, এবং তার থিমটা কি সেগুলো একটু আমরা জানতে চাইবো। যেমন প্রথমে আমার হাতে রয়েছে ট্যাগোরস হিরোইন, এই বইটা কিসের বই ছিল? এইটা ট্যাগোরস হিরোইনস assessing the portraits of gender orientation. এটা আমি আমার রিসার্চ ওয়ার্ক, এমফিলের রিসার্চ ওয়ার্ক, সেটাকে আমি অনেক বড় করেছি। আমি রবীন্দ্রনাথের এক এক নায়িকাকে নিয়ে এক একটা চ্যাপ্টার করেছি, এবং তার সঙ্গে আমি এটাতে কম্পারেটিভ স্টাডিও করেছি। উনি তখন কী পড়ছিলেন, কার থেকে ইনফ্লুয়েন্স হচ্ছিলেন, কোন রাইটারের থেকে, কোন প্লে রাইট। হেনরি কিপসনের নাম আসতো, টেনেসি উইলিয়ামস, অ্যান্টন শেকব, এনাদের থেকে অনুপ্রেরিত কিছু কিছু ক্যারেক্টার্স আছে। ওকে, আরেকটা বই রয়েছে আমার হাতে, পোয়েমস অফ নাসির আহমেদ নাসির,
A Man Outside Story, History, Translating to English by বিনা বিশ্বাস। তো ইংরেজিতে যে এটা করেছেন, যেটা নিয়ে নোবেল পুরস্কারের জন্য পৌঁছেছিল দুটা, এর পিছনে একটা গল্প আছে, ছোট গল্প। ছোট গল্পটা শুনবো। এখানে আমি তখন কলেজে পড়াচ্ছি হায়দ্রাবাদে। এইচওডিদের বেশি কাজ হয় না, তো বেশিরভাগ সময় যখন নিজের রুমে বসে থাকতো, তো আমি হঠাৎ একদিন আই ওয়াজ সার্চিং ফর পোয়েম অন নাইট, রাত্রির উপরে হঠাৎ পোয়েম পড়তে ইচ্ছে হলো। তো খুঁজতে খুঁজতে যখন পোয়েম হান্টারে গিয়ে দেখলাম ওনার একটা পোয়েম নাইট বলে। আমি তার আগে ওনাকে জানতাম না, কিন্তু উনি আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড ছিলেন, কিন্তু আমার কাছে সময় ছিল না জানার। তারপরে যখন আমি পড়লাম তখন দেখলাম যে উনি তো আমার বন্ধু। তারপরে ওনাকে অ্যাপ্রোচ করলাম, আর তারপরে উনি নিজের অনেকগুলো ট্রান্সলেশন, যারা আরও অনেক ল্যাঙ্গুয়েজেসে হয়েছে, উনি আমাকে দিলেন পড়তে। তো যখন উনি আমাকে রোমান উর্দুতে অরিজিনাল পোয়েমটা দিলেন আর আমি যখন ট্রান্সলেশন পড়লাম, আমার তখন একটু দুঃখ হলো। না, আমি পড়বো আপনার ট্রান্সলেশন। সেই শুরু দিয়ে ওনার 110খানা পোয়েম পড়েছি, অল লং পোয়েমস, আর ওনার 120খানা হাইকু করেছি। সেটা এইবার ওখানকার বইমেলাতে বেরিয়েছে পাকিস্তানে। আর এইটা বেরিয়েছিল 2014-এ। এটা তখন নমিনেট হয়েছিল রিয়াদ ইউনিভার্সিটি থেকে আর কেরালা ইউনিভার্সিটি থেকে, নোবেলের জন্য নমিনেট হয়েছিল। ওকে, এই বইটা amazon.com-এ পাবেন। আরেকটা বই রয়েছে, ব্রিজ ইন দ্য ওল্ড বিল্ডিং অ্যান্ড আদার স্টোরিজ, আর বিনা বিশ্বাস। এটা কিসের বই? এইটা কালেকশন অফ মাই শর্ট স্টোরিজ। আমি বেসিক্যালি শর্ট স্টোরি রাইটার, আর আমার স্টোরিজগুলোর মধ্যে আমি খুব করে ম্যাজিক্যাল রিয়েলিজমকে নিজের ইন্টারপ্রিটেশনে করি কাজ। আমি অফকোর্স কাফকা ইনফ্লুয়েন্স ছেড়ে উঠতে পারিনি। বেন অক্রি আছে, আরও অনেক আছে যাদেরকে আমি পড়েছি, কিন্তু আমি সবাইকে পড়েছি নিজের কাজ। ম্যাজিক্যাল রিয়েলিজমের প্রচণ্ড প্রিয় টপিক, ওতেই কাজ করেছি বেশি। এইটার মধ্যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এইচওডি প্রফেসর নারাং আমার বই পড়ে বলেছিলেন আমি মিনিয়েচার আর্টিস্ট। ওকে, আমি একদম শেষ পর্যায়ে যাব বইয়ের ব্যাপারে। এই বইগুলোর ব্যাপারে সবগুলো বই কি আমি অ্যামাজনে পাচ্ছি? আমার এছাড়াও আরো 8খানা বই আছে মার্কেটে, সবগুলো অ্যাভেলেবেল। আচ্ছা, সেই বইগুলোর নামগুলো যদি একটু বলে দেন আমাদের বন্ধুদের জন্য। আমি ব্যোমকেশ অ্যান্ড ক্লিও বলে এক ডিটেকটিভ শর্ট স্টোরিজের কালেকশন আছে। আচ্ছা, সেটা ব্যোমকেশের নাম ব্যোমকেশ বক্সী, সবাই জানেন। আমি ওখানে BOMBCASE ব্যোমকেশ। আচ্ছা, তো ওই বইটা। তারপরে ওয়েক আপ ইন্ডিয়া বলে, ওয়েক আপ ইন্ডিয়া এসেস অফ ওভার টাইমস, ওই বইটি আছে। আর তারপরে ট্রান্সলেশন আছে। ওকে, খুব অল্প সময় আছে আমাদের হাতে। আমি যদি একদম 2-1 মিনিটের মধ্যে ডিরেক্ট কোশ্চেন এবং ডিরেক্ট আনসার, কোনো ভাবা চিন্তার জায়গা নেই, কি খেতে পছন্দ করেন? খাবার, হাওয়া। ওকে। প্রিয় রং? প্রিয় রং বাদামি। আজকে আপনি যদি বাদামি পরেননি, রেড। প্রিয় পোশাক? শাড়ি। চুড়ি পরা হয়নি? আজকে পরলাম। আজকে পরেছি তো ঢাকার চুড়ি, রেশমি কাচের চুড়ি। ওকে, থ্যাংক ইউ বিনা বিশ্বাস আপনাকে। তবে আমি এখনই শেষ করছি না, আমি যাব আমাদের দুজন কবি রয়েছেন তাদের কাছে। তো স্যার, আপনাদের কবিতার বইগুলো নিয়ে খুব বেশি কথা হয়নি আজকে, কিন্তু আমি একটা সারপ্রাইজ রাখবো বন্ধুদের জন্য, যে কবিতার বইটা আসলে যদি সবকিছু বলেই দেই কি থাকছে, কি কবিতা বা 2-4টা পড়ে শোনাই, তাহলে হয়তো তোমরা বইটা কালেক্ট করবে না। তো সবার জন্য একটু সারপ্রাইজ থাক। 174 নম্বর স্টলে যেতে হবে এবং বেশ কয়েকদিন বাকি আছে এখনো, এই কয়েকদিনের মধ্যে কালেকশন করতে হবে। তো এই কবিতা লেখার শুরুটা কবে? আমার কবিতা লেখার শুরুটা আসলে আমি কবিতা বুঝে উঠবার আগেই আমার প্রথম কবিতা প্রকাশিত হয়ে আমি তখন 7ম শ্রেণীতে ক্লাস 7-এ পড়ি। তারপর থেকে কবিতা আমি আমার বাড়ির পেছনে ছোট্ট একটা নদী, আমার একটা বেতের চেয়ার, আমার বাবা মার রাগ অভিমান,
তার কিছুটা আমার একটা কবিতাতে আমি আমার ডেডিকেশনে আমার বাবার সাথে আমার একটা দূরত্ব, আমার বাবার মায়ের সাথে চিন্তা চেতনার একটা খানিকটা ফারাক, সেসবগুলোর কথা আমি বেশ তুলে ধরেছি। তো বন্ধুরা বইটা পড়লে আমার বেড়ে ওঠা, আমার কবিতার প্রতি ভালো লাগা, এগুলো অনেক কিছু জানতে পারবে। ওকে, সাব্বির স্যারের কাছে যাব। স্যার, আপনার কবিতার লেখাটা কবে থেকে শুরু? আমার লেখালেখি শুরু অনেক আগেই, বেশ ছোট থেকেই। বেশ ছোট থেকে বললেও ভুল হবে, যখন আমি ইন্টারমিডিয়েটে উঠলাম তখন থেকে। এবং লেখার সময়টা ছিল রাত। আমার কাছে রাত খুব ভালো লাগে, রাত জেগে থাকাটা ভালো লাগে, রাতের আকাশটা দেখতে ভালো লাগে, অনেক বেশি পবিত্র মনে হয় যদি সেটা নিকষ কালো রাত হয়। সেই রাতেই অজান্তেই, মনের অজান্তেই বলা যেতে পারে, আমার যে অনুভূতিগুলো, যে ফিলিংগুলো, সেগুলোই শব্দে রূপান্তরিত করা। এইভাবেই আমার কবিতাগুলো চলে আসছে। ওকে, আমি একদম শর্ট সময় রয়েছে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি বন্ধুদেরকে আরেকটু ব্যাকগ্রাউন্ডে আরও কিছু কথা বলতে চাই। বীণা বিশ্বাস এসেছিলেন বাংলাদেশে বইমেলা দেখতে। তার পিনের যে কবিতা রয়েছে সেটা মোড়ক উন্মোচন করতে। এছাড়াও তিনি সিটি ইউনিভার্সিটিতে একটা লেকচারে অংশগ্রহণ করেন। তিনি তার জন্য সেই আয়োজনটা হয়। এবং এই প্রসঙ্গে যদি 1 মিনিটে একটু বলেন আহসান হাবিব স্যার। আসলে বীণা বিশ্বাসকে মানে শুধু তার পিনের জন্য আনা, এটা আমার কাছে একটু কেমন লাগছিল। এর সাথে আমি চাচ্ছিলাম যে বীণা বিশ্বাসের মতো একটা বড় একটা মানুষকে মানে আমি চিনছি, জানছি, আমার ভালো লাগছে, আমি কাছে পাবো, কিন্তু আরও কিছু ছেলে মেয়ে, কিছু স্টুডেন্ট, কিছু ফ্যাকাল্টিজ, কিছু রিসোর্স পার্সন যারা এগুলো নিয়ে কাজ করছে, কাজ করতে ভালো লাগে বা কাজ করতে চায়, অনেক বই আমাদের দেশে অ্যাভেলেবেল না। সেই জন্য বীণা বিশ্বাসের সাথে একটা ব্রিজ, একটা কানেকশানের জন্যই আমি চাচ্ছিলাম যে আমার এখানকার ছেলে মেয়েরাও জানে, মানুষজন জানে। তখনই আমি আমার ইউনিভার্সিটিতে কথা বলে আমি ইউনিভার্সিটিতে তাদের অথরিটিকে রাজি করাই এবং সেমিনারটা হয়। সেমিনারটা গতকাল ছিল, খুব সফলভাবে হয়েছে। এবং সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা ছিল রবীন্দ্রনাথ যে এখনও আমাদের পৃথিবীতে, আমাদের সময়ে যে এখনও প্রাসঙ্গিক, সেটাই ছিল, রিলেভেন্স ছিল। দ্য ইনক্রিজিং রিলেভেন্স অফ টেগর ইন টুডেস ওয়ার্ল্ড। হ্যাঁ, তিনি এখনো আছেন এবং তাকে নিয়ে তো এখনো কাজ চলছে, সেটার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে রয়েছে। আমাদের একদম সময় শেষ, আজকে বিদায় নিতে হবে। বিদায় নিতে নিতে আমি আবারও থ্যাঙ্কস জানাবো বীণা বিশ্বাসকে। তিনি আবার আসবেন এবং এশিয়ান রেডিওর পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ রইল আগামীবার। যেহেতু এবার আমরা খুব অল্প সময় পাইনি আমরা আপনাকে নিয়ে স্পেশাল কোনো এপিসোড করবার, আরও বেশি সময় রাখবার। এবং আহসান স্যার, সাব্বির স্যার, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা খুব অল্প সময়ের মধ্যে এত বড় একটা আয়োজন করেছেন এবং আমাদের সাথে ছিলেন। তো আমি আপনাদেরকে থ্যাঙ্কস দিচ্ছি। এশিয়ান রেডিও এবং সব কলাকুশলী যারা এর পেছনে কাজ করছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ। আবার আসবেন বীণা বিশ্বাস। ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট। আর বন্ধুরা, বীণা বিশ্বাসের জন্য আমরা এখন একটা গান প্লে করব এবং যেতে যেতে আমরা যে গানটা প্লে করে দিয়ে যাব, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমরা চাই বীণা বিশ্বাস আমাদের মাঝে উড়ে উড়ে আসবেন, বেড়াবেন, ঘুরবেন বাংলাদেশের জন্য। যেরকম তিনি বলেছেন, গুড মর্নিং বাংলাদেশ, গুড ইভিনিং বাংলাদেশ। আমরা বলছি বীণা বিশ্বাস আপনার জন্য সবসময় সেই জায়গাটা খোলা থাকবে। পাখি হয়ে আপনার সেই লেখায় আসবেন, সশরীরে আসবেন, আমাদের মনে থাকবেন, মনে রাখতে চাই আমরা। তাকে ডেডিকেট করে আজকের আরেকটি গান এবং এশিয়ান রেডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাকে। থ্যাংক ইউ।